আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে দ্য ওয়ার্ল্ড টুরে। আর শুরুতে দেখে নেব আজকে হেডলাইন্স। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ৭৩তম জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক সংকটের প্রেক্ষাপটে ডিসেম্বর মাসে ভারতে আসতে পারেন পুতিন। ৩ বছরেরও বেশি সময় ধরে চলেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। যত দিন যাচ্ছে যুদ্ধের রূপ ততই ভয়ঙ্কর হচ্ছে। আর এই পরিস্থিতিতে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রাইমিয়া তেল ভান্ডারের ভয়ঙ্কর হামলা চালালো ইউক্রেনের সেনা। শুল্কের খাড়া ঘাড়ের উপর থেকে সরলেও ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা কানাডাকে আমেরিকার সঙ্গে যুক্ত করা। মার্কিন প্রেসিডেন্টের মন পেতে তার প্রশংসায় পঞ্চমুখ কানাডার প্রধানমন্ত্রী। পাকিস্তানের জাফর এক্সপ্রেসে ফের হামলা বালুচ বিদ্রোহীদের। পাকিস্তানের সিন্ধ প্রদেশের রেল লাইনে বিস্ফোরণে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে খবর। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ৭৩তম জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৩তম জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আলাপচারিতায় দুই রাষ্ট্রনেতা ভারত ও রাশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেছেন। মঙ্গলবার মোদী ফোনালাপে পুতিনকে জানিয়েছেন তার সরকার ভারতের মাটিতে তাকে স্বাগত জানাতে উন্মুখ। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক সংকটের প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ডিসেম্বর মাসে ভারতে আসবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন। বিশেষজ্ঞদের মতে বৈঠকের প্রাথমিক এজেন্ডা হবে কৌশলগত সহযোগিতা এবং প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক পরিস্থিতিতে দুই দেশের অবস্থান সমন্বয়। এর আগে পুতিন ভারতে এক আন্তর্জাতিক সম্মেলনে এই দেশের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, ভারতের সঙ্গে আমাদের কখনো কোনো দ্বন্দ্ব বা অসন্তোষ ছিল না। আমি জানি ভারত কখনো অযাচিত প্রভাব মেনে নেবে না। পুতিন ভারতের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে বন্ধু হিসেবে সম্বোধন করে আশ্বাস দিয়েছেন যে ভারতের স্বার্থ বা মর্যাদা ক্ষুণ্ণ করবে এমন কোনো পদক্ষেপ রাশিয়া গ্রহণ করবেন না। রাশিয়ার তেল ও জ্বালানি আমদানিকে কেন্দ্র করে পুতিন ভারতের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে তা দেশের জন্য ৯০০ থেকে ১০০০ কোটি ডলারের ক্ষতি হবে। জনগণ স্পষ্টভাবে দেখবে নেতারা দেশের জন্য কি সিদ্ধান্ত নিচ্ছেন। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যা ভারতের সম্মানকে আঘাত করবে। তবে মার্কিন শুল্কের কারণে ভারতের সম্ভাব্য ক্ষতিপূরণ করতে রাশিয়া ভারত থেকে আরও বেশি কৃষিপণ্য ও ওষুধ কিনবে। পুতিনের ভারত সফর কেবল দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে দৃঢ় করবে না, বরং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগও খুলে দেবে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সমন্বয় আন্তর্জাতিক মঞ্চে দুই দেশের প্রভাব বাড়ানোর পাশাপাশি ভারত ও রাশিয়ার প্রতিযোগিতামূলক শক্তি দৃঢ় করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সফর এবং আলোচনার মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এতে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ক্ষেত্রের সমন্বয় সম্ভব হবে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে দুই দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। প্রসঙ্গত, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ, কিন্তু কয়েক মাস আগেই ভারতের ওপর ৫০% শুল্ক চাপিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে ২৫% কেবল রাশিয়া থেকে তেল আমদানি করার শাস্তি স্বরূপ। যদিও এরপরও মাথা নত করেনি ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমেরিকার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তান হলো এমন একটি দেশ যারা নিজের দেশের জনগণের উপর বোমা ছোড়ে, গণহত্যা চালায়। এবার রাষ্ট্রসংঘে পাকিস্তানের কুকীর্তি তুলে ধরে সরব হলো ভারত। পাকিস্তান হলো এমন একটি দেশ যারা নিজেদের দেশের জনগণের ওপরে বোমা ছোড়ে, গণহত্যা চালায়। এবার রাষ্ট্রসংঘে পাকিস্তানের কুকীর্তি তুলে ধরে সরব হলো ভারত। শুধু তাই নয়, ৭১-এর ভয়াবহ তুলে ধরে রাষ্ট্রসংঘের ভারতের প্রতিনিধি আরও জানান, এটা সেই দেশ যারা সেনা অভিযানের নামে ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ ও হত্যা করেছিল। সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরব হয়েছিল পাকিস্তান।
এর পাল্টা পাকিস্তানকে বিশ্বের সামনে কার্যত নগ্ন করল ভারত। রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনি হরিশ বলেন, প্রতি বছর এখানে পাকিস্তানের ভারতের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? পাকিস্তান বারবার জম্মু ও কাশ্মীরের বিষয়টি উত্থাপন করে, কিন্তু বলে না যে তারা ভারতীয় ভূখণ্ড দখল করেছে। অথচ এই পাকিস্তান হলো এমন একটি দেশ যারা নিজেদের জনগণের উপরে বোমা হামলা করে, গণহত্যা চালায়, আর তা ঢাকতেই বিশ্বের সামনে কাশ্মীরের গান গায়। হরিশ আরও বলেন, পাকিস্তান হলো এমন দেশ যারা নিজেদের দেশের মানুষকে নৃশংস গণহত্যা করে। 1971 সালে এরা অপারেশন সার্চলাইটের মাধ্যমে 4 লক্ষ মহিলাকে গণধর্ষণ ও হত্যা করেছিল। পাকিস্তানের এই গণহত্যা আজও গোটা বিশ্বের সামনে স্পষ্ট। জানা যাচ্ছে, রাষ্ট্রসংঘে এই সমালোচনার বিষয়টি মহিলাদের ক্ষমতায়ন নিয়ে। সে প্রসঙ্গে ভারতের প্রতিনিধি জানায়, নারী, শান্তি এবং নিরাপত্তা এজেন্ডায় ভারতের রেকর্ড অনবদ্য। শান্তি রক্ষা বাহিনীতেও মহিলা সৈন্যদের পদোন্নতির ক্ষেত্রে ভারতের অন্যতম উদাহরণ ভারতীয় পুলিশ সার্ভিসের প্রথম মহিলা অফিসার ডক্টর কিরণ বেদি। 2003 সালে তিনি প্রথম মহিলা পুলিশ উপদেষ্টা এবং জাতিসংঘের পুলিশ বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরের সময় কাবুল সফরে গিয়েছিলেন ভারতের প্রতিনিধি আনন্দ প্রকাশ। এবার পাকিস্তানের চাপ বাড়িয়ে ভারতে আসতে চলেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই ভারতে আসতে পারেন তিনি। অপারেশন সিন্দুরের সময় কাবুল সফরে গিয়েছিলেন ভারতের প্রতিনিধি আনন্দ প্রকাশ। এবার পাকিস্তানের চাপ বাড়িয়ে ভারতে আসতে চলেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসে ভারতে আসছেন তিনি। তালিবান মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শুরু হচ্ছে কূটনৈতিক চাপানোতর। মনে করা হচ্ছে হয়তো মুত্তাকির এই সফরে তালিবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে ভারত। আফগানিস্তানের বিদেশমন্ত্রী হলেও এতদিন মুত্তাকির বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা ছিল রাষ্ট্রসংঘের। সম্প্রতি সেই আংশিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাষ্ট্রসংঘ। এরপর গত শনিবার মুত্তাকির ভারত সফরের কথা প্রকাশ্যে আসে। আফগানিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আগামী 7 অক্টোবর মস্কো সামিটে যোগ দেবেন মুত্তাকি। সেখানে মুত্তাকির পাশাপাশি থাকবেন চীন, ভারত, ইরান ও মধ্য এশিয়ার একাধিক দেশের প্রতিনিধিরা। সেই সফর শেষ করেই ভারতে আসবেন তালিবান মন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি নিয়ে আগামী 9 থেকে 16 তারিখ পর্যন্ত নয়াদিল্লিতে থাকবেন মুত্তাকি। প্রসঙ্গত 2021 সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর এই প্রথমবার ভারত সফরে আসছেন তালিবানের কোনো মন্ত্রী। উল্লেখ্য, আমেরিকা আফগানিস্তান ছাড়ার পর দ্বিতীয়বার কাবুলিওয়ালার দেশের শাসনভার হাতে নেয় তালিবান। ক্ষমতা দখলে 4 বছর পেরিয়ে গেলেও এতদিনে শুধুমাত্র রাশিয়ায় স্বীকৃতি দিয়েছে তালিবানকে। ভারতের সঙ্গে আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক থাকলেও তালিবানকে এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি নয়াদিল্লি। অনুমান করা হচ্ছে সেই অচলায়তন ভেঙে মুত্তাকির এই সফরে হয়তো তালিবানকে স্বীকৃতি দিতে পারে ভারত। তালিবানও চায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে। ওয়াকিবহাল মহলের মতে, সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে তালিবানকে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটতে পারে ভারত। কারণ ভারতের উপর চাপ বাড়াতে একদিকে আমেরিকা, অন্যদিকে চীনকে হাত করেছে পাকিস্তান। এই অবস্থায় ইসলামাবাদের শত্রু তালিবানের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে পাকিস্তানকে চাপে রাখা যাবে বলেই মনে করা হচ্ছে। তাছাড়া পহেলগাঁও সন্ত্রাসের পর ভারতের পাশে দাঁড়িয়ে এই ঘটনার নিন্দায় সরব হয়েছিল তালিবান সরকার। ভারত পাক সংঘাতের আবহে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথাও বলেন এস জয়শঙ্কর। এবার মুত্তাকির ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। 3 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। সংঘর্ষ বিরতি তো দূর, যত দিন যাচ্ছে যুদ্ধের রূপ ততই ভয়ঙ্কর হচ্ছে। আর এই পরিস্থিতিতে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রাইমিয়ার তেল ভান্ডারে ভয়ঙ্কর হামলা চালালো ইউক্রেনের সেনা।
3 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সংঘর্ষ বিরতি তো দূর, যত দিন যাচ্ছে যুদ্ধের রূপ ততই ভয়ানক হচ্ছে। এই আবহে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রাইমিয়ার তেল ভান্ডারে ভয়ঙ্কর হামলা চালালো ইউক্রেনের সেনারা। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বেশ কিছু ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে হামলার জেরে দাউ দাউ করে জ্বলে উঠেছে তেল ভান্ডার। এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে, যুদ্ধে এবার কি তাহলে কোণঠাসা হচ্ছে রুশ ফৌজ? ইউক্রেনের তরফে জানানো হয়েছে, ক্রাইমিয়ার যে এলাকায় হামলা চালানো হয়েছে সেখানে রুশ সেনা অস্ত্র পাচার করত, তৈরি হতো মারণ মিসাইল এবং বোমা। রুশ আগ্রাসনের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। সূত্রের খবর, শতাধিক ড্রোন নিয়ে ক্রাইমিয়ায় হামলা চালায় ইউক্রেন সেনারা। অন্যদিকে রাশিয়ার প্রতিপক্ষ মন্ত্রী দাবি করছে, রাতভর তারা ইউক্রেনে মোট 251টি ড্রোন নামিয়েছে। প্রসঙ্গত 2014 সালে ক্রাইমিয়ায় দখল করেছিল মস্কো। সেখান থেকেই যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে তেল সরবরাহ করা হতো। সেখানেই হামলা চালিয়ে যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বড়সড় অস্বস্তিতে ফেলল ইউক্রেন। তবে ক্রাইমিয়ার মাটিতে ইউক্রেনের হামলা এই প্রথম নয়। 2024 সালে সেখানকার তেলের ভান্ডারে হামলা চালিয়েছিল জেলেনস্কির দেশ। উল্লেখ্য, 3 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি করা হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। 2022 সালে 24 ফেব্রুয়ারি প্রথমবার ইউক্রেনের আকাশে দেখা মেলে রুশ রণতরীর। সেই শুরু হয় হামলা ও পাল্টা হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে দুই দেশে। চলতি বছরে জুন মাসে রাশিয়ার মাটিতে অপারেশন স্পাইডার ওয়েব চালায় ইউক্রেন। শতাধিক ড্রোন নিয়ে হামলা চালানো হয় পুতিনের দেশে। এরপর আক্রমণ ও পাল্টা আক্রমণে রক্তাক্ত হয়েছে দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ কোনো সমাধানের রাস্তা বের হয়নি। এই অবস্থায় শোনা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে ফের দেখা করতে চলেছে জেলেনস্কি। তার দাবি, ইউক্রেনের জন্য নিরাপত্তার গ্যারান্টি ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে আলোচনা করবেন তিনি। কিয়েভের দাবি, যদি রাশিয়ার যুদ্ধবিরতির পথে না হাঁটে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হোক। এই পরিস্থিতিতে ক্রাইমিয়ার তেল ভান্ডারে হামলা চালিয়ে রাশিয়াকে বড়সড় ক্ষতির মুখে ফেলল ইউক্রেন। প্রশ্ন উঠছে, 3 বছর ব্যাপী চলা যুদ্ধেও তাহলে কি পিছিয়ে পড়ছে রুশ ফৌজ? উত্তর দেবে ভবিষ্যৎ। হাই নিউজ নেটওয়ার্ক। শুল্ক অস্ত্র হাতে নিয়ে কার্যত এলোপাথারি কোপ চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্টের শুল্ক কোপে পড়ল বিদেশি ট্রাক। এবার থেকে বিদেশি ট্রাকগুলির ওপর চাপানো হবে 25% শুল্ক। 1 নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই নতুন নীতি। শুল্ক অস্ত্র হাতে নিয়ে কার্যত এলোপাথারি কোপ চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট শুল্ক কোপে পড়ল বিদেশি ট্রাকগুলি। সোমবার ট্রাম্প প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, এবার থেকে বিদেশি ট্রাকগুলির ওপর চাপানো হবে 25% শুল্ক। 1 নভেম্বর থেকে কার্যকর করা হবে এই নয়া নীতি। অনুমান করা হচ্ছে, ট্রাম্পের এই শুল্কর কোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে কানাডা, মেক্সিকোর মতো দেশগুলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, অন্যান্য দেশ থেকে আমেরিকায় আমদানি করা মাঝারি ও ভারী ট্রাকের ওপর 25% শুল্ক চাপানো হবে। আগামী 1 নভেম্বর থেকে কার্যকর করা হবে নতুন হারের এই শুল্ক। ট্রাম্পের মতে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল আমেরিকায় উৎপাদন শিল্পকে রক্ষা করা এবং বিদেশি আমদানি নির্ভরতা কমানো। মার্কিন বাণিজ্য বিভাগের রিপোর্ট বলছে, 2024 সালে আমেরিকায় 2,46,000 মাঝারি ও ভারী ট্রাক আমদানি করেছে আমেরিকা, যার বেশিরভাগটাই কানাডা এবং মেক্সিকো থেকে এসেছে। খরচ পড়েছে $20.1 বিলিয়ন। বলার অপেক্ষা রাখে না, ট্রাম্পের এই নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে আমেরিকার দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো। S&P গ্লোবাল রিপোর্ট অনুযায়ী আমেরিকায় ব্যবহৃত 80% মাঝারি এবং ভারী ট্রাক বিদেশ থেকে আমদানি করা হয়, যার জেরে শুরু থেকেই এই ব্যবস্থায় পরিবর্তনের দিকে নজর রেখেছিল ট্রাম্প প্রশাসন। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদেশি ট্রাকে শুল্ক চাপালো ট্রাম্প প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। শুল্কের খাড়া ঘরের উপর থেকে সরলেও ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা কানাডাকে আমেরিকার সঙ্গে যুক্ত করা। গুরুতর এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের মন পেতে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
শুল্কের খাড়া ঘাড়ের উপর থেকে সরলেও ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা কানাডাকে আমেরিকার সঙ্গে যুক্ত করা। গুরুত্বপূর্ণ এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের মন পেতে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুধু তাই নয়, ট্রাম্পকে কার্যত শান্তির দূত হিসেবেও উল্লেখ করেছেন। ভারত পাক যুদ্ধবিরতির কৃতিত্ব তাঁকেই দিয়েছেন কার্নি, যদিও শুরু থেকে এই দাবি খারিজ করে আসছে ভারত। গত মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সেখানে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য ট্রাম্পের গালভরা প্রশংসা করেছেন তিনি। বলেছেন, আপনি বিশ্বের পরিবর্তন আনা একজন প্রেসিডেন্ট। আপনি সেই রাষ্ট্রপ্রধান যিনি বিশ্বের অর্থনীতিতে পরিবর্তন এনেছেন। ন্যাটো দেশগুলির প্রতিরক্ষা ব্যয়ের প্রতি প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন। এরপরেই বিশ্ব শান্তির লক্ষ্যে ট্রাম্পের কাজের সাফল্যও তুলে ধরেন তিনি। বলেন, ভারত, পাকিস্তান ও আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদের শক্তি হিসেবে উঠে আসা ইরানকেও দুর্বল করা আপনার নেতৃত্বেই সম্ভব হয়েছে। কার্নির মুখে এই প্রশংসা শুনে রীতিমতো আপ্লুত ট্রাম্প। উল্লেখ্য, 2022 এপ্রিল পহেলগাঁওয়ের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর শুরু করেছিল ভারত। 4 দিন ধরে চলা এই অভিযানে পাকিস্তানকে দুর্মুষ করার পর পাকিস্তানের অনুরোধে হামলা বন্ধ করে ভারত। তবে সংঘর্ষ বিরতির দিন থেকে এই কৃতিত্ব নিজের বলে দাবি করে আসছে ট্রাম্প। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয় পক্ষের মধ্যস্থতা করেননি বলে জানানো হয়েছিল। ফোনেও ট্রাম্পকে সে কথা সরাসরি জানিয়েছিলেন মোদী। ভারত সরকারের তরফে একাধিকবার বিবৃতি জারি করে ট্রাম্পের দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। তবে নোবেল লোভী ট্রাম্প অবশ্য মিথ্যে কৃতিত্ব নিতে একেবারেই নাছোড়। এই অবস্থায় কূটনৈতিক মহলের দাবি, ট্রাম্পের তালে তাল দিয়ে নিজের আখের গোছাতে চায় কানাডা। হাই নিউজ নেটওয়ার্ক। 5 মাস আগে ভারত পাকিস্তানের মধ্যে ছোটখাটো যুদ্ধ হয়ে গেছে আর তার রেশ এখনো চলছে। এই পরিস্থিতিতে ভারত পাকিস্তান মঙ্গলবার আমেরিকার বিরুদ্ধে একটি যৌথ বিবৃতিতে সই করেছে, আর সেটাতে অন্যতম স্বাক্ষরকারী হয়েছে চীন এবং রাশিয়া। 5 মাস আগে ভারত পাকিস্তানের মধ্যে ছোটখাটো যুদ্ধ হয়ে গিয়েছে, তার রেশ এখনো চলছে। সেই ভারত পাকিস্তান মঙ্গলবার আমেরিকার বিরুদ্ধে একটি যৌথ বিবৃতিতে সই করেছে। সেটিতে অন্যতম স্বাক্ষরকারী চীন এবং রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছেন, আফগানিস্তানের বাগরাম এয়ারবেস আমেরিকার হাতে তুলে না দিলে চরম পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আফগানিস্তানের তালিবান বিরোধী 2 দশক ব্যাপী অভিযানে বাগরাম এয়ারবেস ছিল আমেরিকার প্রধান ঘাঁটি। ট্রাম্প দাবি তুলেছেন, সেটি আমেরিকার হাতে তুলে দিতে হবে। মঙ্গলবার মস্কোয় বসেছিল আফগানিস্তান বিষয়ক এক বহুরাষ্ট্রীয় বৈঠক। সেখানে আফগানিস্তান, রাশিয়া ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, বেলারুশ, কাজাখস্তান অংশ নিয়েছিলেন। বৈঠক শেষে যে যৌথ বিবৃতি জারি করা হয়েছে তাতে আমেরিকার নাম না থাকলেও ট্রাম্পের ঘোষণা পরোক্ষ কড়া সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, এইভাবে কোনো একটি দেশের সামরিক পরিকাঠামো দখল নেওয়া আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির পক্ষে বিপজ্জনক ঘোষণা। এই যৌথ ঘোষণাপত্রেই সই করেছে ভারত, পাকিস্তান, চীন সহ বাকি দেশগুলিও। বলাই বাহুল্য, আলোচনা হচ্ছে ভারত পাকিস্তানের একই নথিতে স্বাক্ষর নিয়ে। আরও তাৎপর্যপূর্ণ হতো, চলতি সপ্তাহের শেষে ভারত সফরে আসেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তালিবান বিদেশমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক মহলে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। মস্কোর আলোচনাতেও এক উচ্চ পর্যায়ে প্রতিটি দল নিয়ে উপস্থিত ছিলেন মুত্তাকি। বাগরাম এয়ারবেস নিয়ে ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি বলেছেন, আফগানিস্তানের ওই এয়ারবেসটি আঞ্চলিক শান্তি রক্ষার জন্যই আমেরিকার হাতে তুলে দেওয়া প্রয়োজন। ট্রাম্পের ওই এলাকায় চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা রুখতে এয়ারবেসটি মার্কিন বাহিনীর হাতে থাকা প্রয়োজন। তাতে ওই অঞ্চলে আফগানিস্তান সহ একাধিক প্রতিবেশীর দেশের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এয়ারবেসটি পাকিস্তান এবং ইরান সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। চীনের শিনজিয়াং এলাকায় অদূরে অবস্থিত এয়ারবেসটি নিয়ে
বেজিং এর কর্তারাও চিন্তিত। শিনজিয়াং এলাকায় রয়েছে চীনের পরমাণু অস্ত্র ভান্ডার। তার অদূরে মার্কিন সেনার উপস্থিতি স্বভাবতই বেজিংকে অনেক বেশি চিন্তায় ফেলেছে। এই ইস্যুতে পাকিস্তানের মার্কিন বিরোধিতার পিছনে চীনের প্রভাব কাজ করছে বলে মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানে জাফর এক্সপ্রেসে ফের হামলা চালালেন বালুচ বিদ্রোহীরা। পাকিস্তানের সিন্ধ প্রদেশে রেল লাইনে বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। পাকিস্তানের জাফর এক্সপ্রেসে ফের হামলা চালালো বালুচ বিদ্রোহীরা। মঙ্গলবার সকালে পাকিস্তানে সিন্ধু প্রদেশের রেল লাইনে বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনায় 7 জন জখম হয়েছেন। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়াটা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের মধ্যে চলাচল করে জাফর এক্সপ্রেস। সাম্প্রতিক সময়ে বারবার এই ট্রেনটি হামলার শিকার হয়েছে। বেশিরভাগ ঘটনার ক্ষেত্রেই বালুচ বিদ্রোহীদের নাম উঠে এসেছে। মঙ্গলবার বিস্ফোরণেও বালুচ বিদ্রোহীদের নাম জড়িয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া বার্তায় বালুচ রিপাবলিকান গার্ডস নামে একটি গোষ্ঠী ঘটনায় দায় স্বীকার করেছে, যদিও ওই সমাজ মাধ্যমের বার্তার সত্যতা যাচাই করা হয়নি। পোস্টে বিদ্রোহীদের দাবি, ট্রেনে পাক সেনা কর্মীদের সফর করছিল, সেই কারণেই তারা হামলা চালিয়েছে। মঙ্গলবার ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। সেই সময় সিন্ধু প্রদেশের শিকারপুর জেলার সুলতান কোটের কাছে বিস্ফোরণটি হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পাকিস্তানের স্থানীয় পুলিশ বাহিনী। পাক আধা সেনা বাহিনীও পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। পুরো এলাকা ঘিরে ফেলেছে তারা। বিস্ফোরণ থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে আইডি বিস্ফোরণ হয়েছে রেল লাইনে। তার জেরেই লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। রেল লাইনেও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে জখমদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলতি বছরের মার্চে জাফর এক্সপ্রেস অপহরণ করে যাত্রীদের পণবন্দি করে নিয়েছিল সশস্ত্র বালুচ বিদ্রোহীরা। বন্দীদের মুক্ত করতে সেনা নামাতে হয়েছিল পাকিস্তানকে। ওই ঘটনায় পাকিস্তান সেনা জওয়ান মোট 26 জনের মৃত্যু হয়েছিল। সেনার পাল্টা অভিযানে মৃত্যু হয় 33 জন বালুচ বিদ্রোহীদের। শেষে 354 জন বন্দী সহ ট্রেনটিকে উদ্ধার করা হয়। তারপরেও বিভিন্ন সময় হামলার মুখে পড়েছে জাফর এক্সপ্রেস। গত জুন মাসে সিন্ধু প্রদেশের কাছে বিস্ফোরণের ঘটনায় 4টি কামরা লাইনচ্যুত হয়। তারপরে আগস্টের 4 এবং 10 তারিখেও হামলার মুখে পড়ে জাফর এক্সপ্রেস। গত মাসেও বালুচিস্তানের মাস্তাঙ্গের কাছে বিস্ফোরণে উড়ে যায় ট্রেনটি একটি কামরা। লাইনচ্যুত হয় আরও 6টি কামরা। আর এবার এই ঘটনা। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।